অরু একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে অরোরা শেখ নামেরও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম নরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। অরু আশ্চর্য হয়ে পিছনে চাইল। কি বলছিস আপা? তোরা অতদূর চলে যাবি আর আমি এই ফাঁকা কীর্তিকুঞ্জে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলেছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নেব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো দেখছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল 1 সপ্তাহ পর গেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আবারও ভুগতে হতো। অরু মুখ কালো করে মাথা নুইয়ে বলে, তুই না আপা, আমিই সরি। আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না। আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে এই সপ্তাহে ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপরে আনমনেই বলে, এইবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার। প্রতিদিনের মতো আজ পর্যন্ত বিকেলে তির্যক সূর্যের কিরণ হানা দিয়েছে খোলা আঙিনার ন্যায় মহলের বিস্তার ছাদ জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পদপদ করে উড়ছে রশিতে শুকাতে দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোই নিতে এসেছে অরু। তবে ছাদে পা রাখতেই মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে রইল শাওলা পরা চ্যাপটা রেলিংয়ের ওপরে। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গধূলিবেলায় মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস জড়িয়ে এলো ওর বুক ছেড়ে। আজমেরি শেখকে ইতিমধ্যেই এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুই বোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত পর্যন্ত। তারপর এই মহল বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহু দূরে পাড়ি জমাবে অরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি অরুর জন্য কী অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা আর মন গড়িনের অযাচিত এক অদম্য ইচ্ছা, নিখিল ভাইকে খুঁজে বের করা। ওরও জানে কাজটা অতটাও সহজ নয়, তবেও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপরে একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে অতটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে একচিলতে হাসি ফুটে উঠল অরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নেব আপনাকে। অরুর দিবাস্বরে টান পড়ে নিচ থেকে অনুর বাজ খায় আওয়াজে। কে রে ওরু, হাওয়া হয়ে গেলি নাকি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গোছিয়ে এয়ারপোর্ট চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও ওর পুরান ঢাকার নামকরা বাড়ি কৃতিককুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরঝিরে হাওয়া খাইছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরে হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপাকাঁপি একটু কমেছে দুই বোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটেই কিছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটাই প্রথমবার জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে
অনুকে নিয়ে নির্ঘাত অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছুই চলছিল। ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেওয়ার পরে আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে, সবসময় তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে। ফ্রন্ট ভাবে এইসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুজে আসে ওরর। যার যেন ধরে যার জেদ ধরে এত দূর চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটিবার জানায়নি পর্যন্ত। বরং অরুণ মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না আর, ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকো শহরের পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘন্টাখানেক গাড়ি চলল। নির্জন হাইওয়ে রাস্তার মাঝে মধ্যে দুই একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছুদূর পরপর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ড এর ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলোও জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু নিচু পাহাড় আর সারি সারি ওয়েলমেল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেওয়ার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজগিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই ওরও বোধ করল এদেশের মানুষের যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে ওরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতেই মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটোখাটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটি। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করেই নার্ভাস লাগতে শুরু করেছে ওরুর। হাত পাগুলো যেন অবশ হয়ে আসছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়েই কাটিয়ে দিল ও। ততক্ষণে অনু নেমে উপাস থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম? তোকে রেখে আমি হসপিটালে যাব, এমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাঁচ গলিয়ে সে কথা ওরুর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়েই নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। ওরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, দি ইজ হাউস পাসওয়ার্ড। ওরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে ওরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাব নইলে। ওরু এখনও নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কী বলল সেই সব কিছুই কানে যায়নি ওর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গিয়েছে। বাইরের খারাপ ওয়েদারে শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে এসেছে। একটু আগেই ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে ওরু। অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসব। ওরু চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না ওরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিলি আমার কথা শুনবি? ওরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি। কোনো বোকামি করিস না, কেমন? ওরু ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল ওরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয়তো এই 18 বছরের জীবনে আর কোনোদিন লাগেনি ওরুর। চারিদিকের অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দ্রুত বুকে ফ্রেঞ্চ গেটটা খুলে
ফ্রন্ট ইয়ার্ডে থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে টুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলেও। আশ্চর্য হলেও সত্যি, পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন। কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে অরু। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না, তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল ওরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশে ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি। নিচতলায় পুরোটা জুড়ে বিশাল হলরুম, তার চারপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বারস্টুল। কিচেন আর হলের মাঝে কোনো দেয়াল নেই, বরং কিচেন কাউন্টারের সামনেই গোল করা ডাইনিং। হলরুমের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা আর ডিভান। ডিভানের উপরে এবড়ো থ্যাবড়ো হয়ে পড়ে আছে একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? ভ্রুজোড়া কুঁচকে গেল অরুর। সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইল ও। দেখল দক্ষিণ দিকের দেওয়ালটা পুরোটাই কাচের। ওরু ঠোঁট উল্টে মিনমিনিয়ে বলল, বোরিং। প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছে নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতেই কাঁচুমাচু ভাবটা কমে গিয়ে ঝরঝরে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে উপরে উঠে কোনো মতে ভারী জামাকাপড় পাল্টে প্লাজো আর টি শার্ট পরে শরীরে ছেড়ে দিল নরম বিছানায় আর তার নিজের কমফোর্টারের ভাঁজে। অরু, আই অরু, অরু। সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়ে চড়ে উঠল ঘুম কাতরে অরু। অরু, অরু ওঠ। অনেক দূর থেকে আবার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলা যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে। অরু ওঠ। ঘুমের মাঝেই অরু বলে ওঠে, ঘুমাতে দে না আপা। এই বিছানাটা অনেক নরম আর এই কুশনের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় যান যায় যায় অবস্থা। ও চোখ খিচে অস্ফুট সুরে বলে, এটা তো রুম নয়। আর না, তুই বাংলাদেশ আছিস। আমরা আজ সন্ধ্যায় আমেরিকায় এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে ঘুমিয়ে আছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতো অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরপড়িয়ে উঠে বসলো অরু। মুখের কোনো জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঢোক গেলে হাঁপাতে হাঁপাতেই বলল, কি বলিস আপা? কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে তাকালো। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। ওরও এক পলকে এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। ওটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃতিক চৌধুরী। ওর মাথাটা ভো ভো করে ঘুরছে। কি করেছে ওইটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিপ্রভ শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতার চোখ দুটোতে। কি আছে এই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না ওরও। পারছে শুধু আস্তে করে ভয়ার্ত ঢোক গিলল। তাড়াতাড়ি চল আমাদের রুমে, অন্য পাশে। অনু তাড়া দিতেই অরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছনে পিছনে চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পিছনে তাকায় ও। পিছনে তাকাতেই হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্য ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনও একইভাবে তাকিয়ে আছে কৃতিক। ওরও আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতেই দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল ও। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতেই ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে পা আঁকড়ে যায় ওর। সেগুলো এক প্রকার ইগনোর করে বিছানায় গায়ে এলিয়ে দিল ও। কুশনটা এখনও ওরুর লালায় ভিজে আছে। তার ঠিক পাশেই সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুলটা।
খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল? নবদিগন্তের সূচনা হয়েছে ধরণীতে। তবে আজকের সূচনাটা বেশ অন্যরকম। পাখির কিচিরমিচির, ভোরের নরম রোদ, কাঁচের জানালার ফাঁক দিয়ে সূর্যের ম্যাজিক্যাল আলো ছায়া, কিংবা অনুর গলা ছেড়ে বাজখাই চিৎকার, সব কিছুই অনুপস্থিত আজ। ফোনে সকাল 9টার অ্যালার্ম বেজে যাচ্ছে অনর্গল। ওরও চোখ মেলে স্টান হয়ে শুয়ে শুভ্র সিলিংয়ের পানে চেয়ে আছে। আজ আর অ্যালার্মে ঘুম ভাঙতে পারেনি। ওরা পৃথিবীর উল্টো দিকে আছে, সেই হিসেবে বাংলাদেশে এখন সন্ধ্যা রাত। রাত দিনের ওই তারতম্যের কারণে সারা রাত এপাশ ওপাশ করে নির্ঘুম কাটিয়ে দিয়েছে ওরও। তার উপরে রাতের ওই ঘটনা, কথা নেই বার্তা নেই, একেবারে সিংহের গুহায় নিয়ে হাজির হয়ে এসেছে। কি সাংঘাতিক! ভাবলে এখনো পিলে চমকে ওঠে অরুর। 9:35। অনু একটু আগেই রেডি হয়ে বেরিয়ে গিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে। বলেছে কি একটা জরুরি কাজ আছে, তাই সকাল সকাল যাচ্ছে। বয়সের তুলনায় অনুর মধ্যে ম্যাচুরিটি ভাবটা অনেক বেশি। দায়িত্ব জ্ঞানের দিক দিয়ে সবসময় সচেতন সে। আসলে বাস্তবতা যার দরজায় বেশি হানা দেয়, সেই তত বেশি ম্যাচিওর হয়। এখানে বয়সের কোনো হাত নেই। ওরু তখনও শুয়েই ছিল, উদাসীন হয়ে কি জানি কি ভাবছিল। তখনই নিচ থেকে এক অপরিচিত কণ্ঠস্বর কানে ভেসে এলো ওর। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পুরুষ মানুষ। লোকটা নিচ থেকে হাঁক পেরে পেরে ডেকে চলেছে তখন থেকে। জেকে, জেকে, আমি জানি তুই রুমে আসিস। নিচে নাম এক্ষুনি, নইলে কিন্তু আমি উপরে চলে আসবো। ইম্পর্টেন্ট কথা আছে ইয়ার। লোকটা আবারও ডাকতে যাবে, তখনই উপর থেকে ভেসে আসা মেয়েলি রিনরিনে কণ্ঠস্বর শুনে হকচকিয়ে গেল সে। এই বাসায় মেয়ে কোত্থেকে এলো? বুলেট ড্রেসে আসেনি তো? কৃতিক দেখে অরুর রুম থেকে বেরিয়ে দোতলায় করিডোরে দাঁড়িয়ে মালকিনের মতো করে গলার আত্মবিশ্বাস জমিয়ে বলল, এখানে জেকে বলে কেউ থাকে না, ভুল বাসায় নক করেছেন। অরুর কথা মাঝপথেই আটকে গেল, কারণ ততক্ষণে পাশের রুম থেকে কৃতিক ও বেরিয়ে এসেছে। লম্বায় অরুর চেয়ে দ্বিগুণ কৃতিক। ওর মুখে ভঙ্গিমা দেখতে হলে অরুকে মাথা উঁচিয়ে চাইতে হয়। এই মুহূর্তে অরু সেভাবেই তাকিয়ে আছে কৃতিকের মুখের দিকে। অনুভূতিহীন টসটসে সাদা মুখ, ফর্সা মুখোশে জোরে দুই দিক ক্লিন সেভ করা খড়খড়ের দাড়িগুলো মাথা চাড়া দিয়ে আছে। তাতে দাগ চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতো ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়, সেই সাথে এটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে 31 বছরের কৃতিককে অরুর চোখে গ্রিক গটের মতোই সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইউর রুম। পাশ থেকে আসা একটা গমগমে আওয়াজে অরুর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবার প্রশ্ন করলো, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখনো একইভাবে সামনের দিকে স্থির। গো ব্যাক টু ইউর রুম। স্বাস্থ্য নিপ্রভ কণ্ঠস্বর, তবে কথার মাঝেই আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, বাচন ভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না অরুণ। ও উল্টে বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই? অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে, ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছে তোকে। এবার কাটকাটে স্পষ্ট বাংলায় অরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃতিক। অরু ভয়ার্থক ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছর আগে কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরে ওর ডান পিঠে মস্তিষ্কটা সচলিত হয়ে উঠল ওর। মনে মনেই ভাবলো, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে ওনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা ছুঁড়ে মারল অরু। কি হলো, কথা কানে যায়নি? যাব না। এ যেন অরুর সংঘর্ষ, স্নায়ুযুদ্ধ। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো। তারপরে রূঢ় কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় অরু। অরু কৃতিকের গমগম হাস্কি গলায় নিজের ছোট নামটা শুনে আরও একবার
বক্ষপিঞ্জরে কিছু একটা শক্ত টান অনুভব হলো অরুর। কেন যেন মনে হলো অরু নামটা অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসবে মাথা ঘামিয়ে দমল না অরুর আত্ম অহংকারী মন, বরং নতুন উদ্যমে কৃতিকের কথায় কাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলেই ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলায় তৃতীয় ব্যক্তির। কিরে, দেখছিস তখন থেকে ডাকছি, তবুও পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস। আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতেই কৃতিক অরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ালো। লম্বা চওড়া গ্রিক গড শেপওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা অরুকে তো দূর থেকে ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল শায়র আহমেদ কি তোর পিকারি মনে হয়? না, তবে ছ্যাঁচড়া মনে হচ্ছে। কি? তোরা সবকটা মিলে আবার আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? শায়ের মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনেও দরজা খুলছিস না, ফোন ধরিস না, SMS সিন করিস না, হঠাৎ উদাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একা এই ভুতুরে বাড়িতে মরে পড়ে আসিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলে মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বল। তোর ইচ্ছা যা খুশি একটা ভেবে নে। শায়ের বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগারে অভিযোগের লিস্ট গড়িয়ে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছনে এখনো ঠায় দাঁড়িয়ে আছে অরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কামিজটা শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ দিচ্ছে না, কারণ শায়ের মুখ ননস্টপ চলছে। এক নাগারে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো শায়ের। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘড়ির দিকেই তাকিয়েছিল। পেছন থেকে অরু নিজের হাত ছাড়ানোর কসরত করেই যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পেছনে একটা ছায়া নড়াচড়া করছে দেখতে পেয়ে শাওন উদ্বিগ্ন হয়ে বলল, তোর পিছনে ওটা কি জেগে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা কেন? তোকে সত্যি সত্যি ভূত ধরলো নাকি? তারা সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। শায়ের একটা মানুষ, বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি দিল থেকে তাল বানিয়ে কৃতিককে প্রোটেস্ট বাই গোস্ট বানিয়ে ছাড়বে। তারপরে শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে অরুর হাতটা ছেড়ে দিল কৃতিক। শায়ের সচকিত নজরে ওর পিছনে তাকালো। দেখলো স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গড়নের পিচ্চি একটা মেয়ে। বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশুবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। ফর্সা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল সারা পিচেটার গাল টেনে দেবে বলে, কিন্তু সেই আশাতে এক বালতি জল ঢেলে অরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমের ভিতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিল কৃতিক। সায়র উদ্বেগ প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখে মনে হচ্ছে তুলোর মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রগ ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্যই মেরেছে। আর ওর শরীর তুলোর মতো নাকি লোহার মতো সে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্ছি মানুষ তাই বলেছি। বাই দা ওয়ে, ওকে? নো ওয়ান। এই বলে সিঁড়ি ডিঙিয়ে ধপধপ করে নিচে নেমে যায় কৃতিক। সায়র কৃতিকের পেছন পেছনে নামতে নামতেই বলল, বাই এনি চান্স তুই কি এই পিচ্ছি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না সায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারল কৃতিক। মুখে লাগাম টান, তুই জানিস আই ফাকিং হেট ওম্যান। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরামসে ডিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে 2 পা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মনিটরে ভিডিও গেম শুরু করতে করতে বলল, বললাম তো নো ওয়ান, টুটাল লাগে সার্ভেন্ট।
সায়র বুঝলো কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাইছে না। ওদিকে মিস্টার জায়ান কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছালো অরুণ। ঢোকেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরুণ। মায়ের জন্য আপা কত কিছু করেছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না? তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই ছিল। অসমান দেয়ালে লেগে কনুইয়ের কিছুটা ছিলে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতটাও চ্যাপচ্যাপে হয়ে গিয়েছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপরে সামান্য অ্যান্টিসেপটিক আর অন টাইম ব্যান্ডেজ ও লাগিয়ে নিল। ওরও বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবেই নিজের ক্ষত নিজেকেই সারাতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছুটি বলা যাবে না। সায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটর বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে সায়র। চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখেই বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরেই আটকে আছে এখনো। ও চুইংগাম চেবাইতে চেবাইতে বলছে, কেন? এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? সায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে। এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনই টার্গেট। কৃতিক খেলাটা পজ করে দোতলায় অরুর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, তারপর বিড়বিড় করে বলল, If he dare to touch, I swear I will kill him. সায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড়ে? কাকে মারবি তুই? নকৃতিক ওর ভয়ানক শীতল চাউনি নিক্ষেপ করলো সায়রের দিকে। বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সে চাউনি। ওর চোখ জোড়াই যেন একটা জীবন্ত থ্রেড। ঠোঁটের কোণে ক্রূর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক, এলিসের বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনো ফেরেনি অনু। অবশ্য ফেরার কথাও না, বলে গিয়েছে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না ওর। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিজেকে একটু এটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে? যেমন ভাবনা তেমন কাজ। ওর দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিয়েছে বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকলের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে এলো কেশি, খেতে এসো। ওর দুপা সামনে বাড়িয়ে করিডর দিয়ে নিচে নামলো। দেখলো অ্যাপ্রন পরে হাতে ফ্রাইং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সাবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশের ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। ওরও এবার নিচে নেমে এলো। সায়র নিজের সাবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখে ওর দিকে খাবারের প্লেটটা এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। ওরও প্লেটের দিকে উকি দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে একটু কারো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি স্ম্যাশ পটেটো। ব্যাস এইটুকুই লাঞ্চ? গোল গোল অসহায় চোখ দিয়ে ওদের দুজনের দিকে তাকালো ওরু। সায়র এইবার ওরুর দিকে আরেকবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনে, এত খবর রাখিস কোথায়? খুব রাগ হলো অরুণ। আমেরিকা এসেছে বলে এসব ঘাসপালা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যাঃ! মনে মনে আমেরিকার গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানানো অরুণ। দেশে থাকে না বলে দেশের ইতিহাসটাও ম্যাশ পটেটোর সাথেই ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপরে আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে অন্যটা কোমরে পেঁচিয়ে নিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতড়ে কাছে চাল ডাল যা পেল সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই খিচুড়ি মোমো গন্ধে সুবাসিত হয়ে উঠল চারিদিক। সারা নিজের প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভ্রুকুচকে ওকে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সারা ত্যাতকালিয়ে বলল, খিচুড়ি, কতদিন পর বাঙালি খানা। আহ, লুপ সামলাতে পারছি না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পরে এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো ওরও। গরম খিচুড়ির গন্ধে খিদের পেট গুড়গুড়িয়ে উঠল ওর। ওরও বলল,
খেয়ে বলুন তো কেমন হয়েছে। গরম খিচুড়ি মুখে নিয়েই আবেশে চোখ বুঝে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্তমাখা হাসি নিয়ে সায়র কৃতিককে বলল,